স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির 25,000 চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ 29শে এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে। এই শুনানির জন্য কিন্তু অনেকগুলি এসএলপি ফাইল করা অলরেডি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও এই যে ডিভিশন বেঞ্চের অর্ডার অর্থাৎ 25,000 চাকরি বাতিল, তো এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকেও একটি এসএলপি ফাইল করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ যে স্কুল সার্ভিস কমিশন তাদের তরফ থেকেও এই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদ বা বোর্ড তারাও কিন্তু এই মামলাকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করেছেন। এছাড়াও কিছু প্রার্থী যারা রয়েছেন বিতর্কিত তারাও কিন্তু মামলা ফাইল করেছেন। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন প্রার্থীরা মামলা ফাইল করবেন। তো এই যে মোটামুটি চারটে এসএলপির কিন্তু হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো সেই ডেটটা আপনারা সকলেই হয়তো জেনে গেছেন, সেই ডেটটা হচ্ছে 29শে এপ্রিল। তো এবার এই 29শে এপ্রিলে আমরা কজ লিস্টটা দেখব যে এই মামলাটি কোন বেঞ্চে উঠছে, তো এবং কাদের কাদের বেঞ্চে উঠছে, কখন উঠছে এবং কত আইটেম নম্বরে রয়েছে এবং কি শুনানি হতে পারে, এবং যে ইন্টারিম রিলিফ অর্থাৎ প্রাইমা ফেসিতে যে স্টে আসার সম্ভাবনা বা সেটা কতটা রয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই দেখুন এটি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা কজ লিস্টে যদি যাই তাহলে কজ লিস্টে যাওয়ার পরে এখানে কজ লিস্টে ক্লিক করলে আমরা এই যে পেয়ে যাব এই ইন্টারফেসটা, এবং তারপরে কোর্ট নাম্বার 1-এ অর্থাৎ মহামান্য চিফ জাস্টিসের বেঞ্চে এই মামলাটি উঠছে। তো সেই চিফ জাস্টিসের বেঞ্চের আমরা এখানে কজ লিস্ট অর্থাৎ মেন কজ লিস্টটা দেখলে কিন্তু এই মামলাটা পাবো না। এখানে যে সাপ্লিমেন্টারি কজ লিস্টটা রয়েছে সেই সাপ্লিমেন্টারি কজ লিস্টে কিন্তু এই মামলাটি লিস্টেড হয়েছে 36 নম্বর সিরিয়াল থেকে। তো এখানে দেখুন চিফ জাস্টিসের যে বেঞ্চ, চিফ জাস্টিসের বেঞ্চের মধ্যে অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মিস্টার মনোজ মিশ্র, এই তিনটে জাস্টিসের অর্থাৎ 3 জাজ বেঞ্চে কিন্তু এই মামলাটি উঠছে 29শে এপ্রিল সোমবার। তো এবার দেখুন এই যে সাপ্লিমেন্টারি কজ লিস্ট, এই সাপ্লিমেন্টারি কজ লিস্টটা আমরা ওপেন করলাম। এখানে দেখুন 3টে জাস্টিসের নাম দেওয়া রয়েছে। তো তারপরে দেখুন টাইম 10:30 থেকে এই চিফ জাস্টিসের বেঞ্চ বসবে, এবং এই যে মোটামুটি দেখুন 36 নম্বর যে সিরিয়াল, সেই 36 নম্বর সিরিয়াল থেকে কিন্তু এই মামলাটিকে দেখাচ্ছে। দেখুন 36 নম্বর সিরিয়ালে প্রথম যে এসএলপি রয়েছে সেই এসএলপি নম্বর এখানে দেওয়া রয়েছে। দেখুন 9586/2024 এই এসএলপিটি করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই এসএলপিটি করেছেন। তারপরে দেখুন কানেক্টেড আরেকটি এসএলপি করা হয়েছে, দেখুন 9614, এইটা করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ যে এসএসসি তারা করেছে এই এসএলপিটা। তারপরে দেখুন আর একটা এসএলপি 36.2 রয়েছে কানেক্টেড এসএলপি, সেটা দেখুন 9637 গোপীনাথ ভাঞ্জা অ্যান্ড আদার্স এরা করেছেন। তারপরে দেখুন 36-3 আর একটা এসএলপি রয়েছে, সেই এসএলপিটা রয়েছে দেখুন 1899/2024, এই এসএলপিটা করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পর্ষদ রয়েছেন, পর্ষদ এই এসএলপিটা করেছে। তো এই 3টে এসএলপির হেয়ারিং কিন্তু এখানে হবে। এবার মূল বিষয় হচ্ছে যে এই হেয়ারিংটা সোমবারে হতে চলেছে, তো আগামী সোমবার। তো সেই হেয়ারিংয়ের দিকে সকলেই আমাদের নজর থাকবে, আপনারা যারা নতুন রয়েছেন এই চ্যানেলে। তো সেই হেয়ারিং ডিটেলসটা আমি পুরোপুরি বাংলায় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব এবং দ্রুত হেয়ারিং আপডেট আপনাদের সামনে এসে প্রোভাইড করব। তার ফলে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে কিন্তু অথেন্টিক এবং নিরপেক্ষভাবে সম্পূর্ণভাবে যে তথ্যগুলো হেয়ারিংয়ে উঠে আসবে সেই তথ্যগুলো কিন্তু প্রোভাইড করা হবে। এবার দেখুন এখানে মূলত বোর্ড এবং এসএসসি এবং আমাদের সরকার তারা কি চাইবে, তাদের মূলত যেটা প্রধান প্রতিপাদ্য বিষয় এই মামলায় যে একটা ইন্টারিম স্টে আপাতত নিয়ে আসা। তার কারণে এই ইন্টারিম স্টেটা কিন্তু এই মামলায় খুবই জরুরি। তো সেই ইন্টারিম স্টের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কি করে, তাদের রিয়াকশনটা কি হয় বা তারা কিভাবে সেটাকে আর্গুমেন্টটা করে তাদের আইনজীবীরা, এছাড়া বোর্ডের আইনজীবী কিভাবে আর্গুমেন্ট করে, এবং এছাড়া আমাদের স্টেট থেকে কোন কোন উকিলরা দাঁড়ায় এবং তারা কিভাবে আর্গুমেন্টগুলো করে সেগুলো কিন্তু দেখার বিষয়। এখানে কিন্তু অনেকগুলো বিষয় উঠে আসবে আর্গুমেন্ট করার ক্ষেত্রে। ডেফিনেটলি ডিভিশন বেঞ্চে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই জাজমেন্টের বিরুদ্ধে তারা বলবেন। তো সেই বিষয়গুলো কি, সেইগুলো তারা কিভাবে রিপ্রেজেন্ট করবেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে এই মামলায় স্টে আসার পসিবিলিটি কতটুকু রয়েছে। এছাড়াও যারা মামলায় পিটিশনার ছিলেন তারাও কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি 3টে ক্যাভিয়েট ফাইল করে রেখেছেন, অর্থাৎ তারাও কিন্তু উপস্থিত থাকবেন, তারাও ডেফিনেটলি এই স্টের বিরোধিতা করবেন।
যে এই যে মামলার উপরে স্টে দেওয়ার অর্থাৎ সার্ভিস ক্যান্সেলেশনের উপরে, তো সেই বিষয়টা তারাও বিরোধিতা করবেন। এখন দেখার বিষয় যে মূল বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিভাবে তারা ডিল করে এই পুরো ম্যাটারটা, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, কিছু অভিযোগ অলরেডি প্রমাণিত হয়ে গেছে, কিছু অভিযোগ রয়েছে, এছাড়াও যা বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন এক্ষেত্রে তো একটা মাস সার্ভিস ক্যান্সেলেশন হয়েছে, অর্থাৎ অনেকের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগই নেই। প্রায় বলা যেতে পারে 18-17-18 হাজার ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই। তো সেই নন অভিযুক্ত ব্যক্তিদের যাদের চাকরিটা চলে গেছে, তো তাদের কি হতে পারে, তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন ডেফিনেটলি কি করবে, এটাও কিন্তু দেখার বিষয়। এবং পর্ষদ বা বোর্ড কি করবে, স্টেট কি করবে, এবং পূর্ণাঙ্গভাবে তারা কি হেয়ারিং করে, অর্থাৎ আগামী কালকের যে সোমবারের হেয়ারিংটা সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা কিন্তু আমরা দেখব। ওপেন কোর্টে এই শুনানিগুলো লাইভ স্ট্রিমিং হবে, তো সেই লাইভ স্ট্রিমিংটা দেখার পরে সেখানে বোর্ড কি বলল, সেখানে পর্ষদ কি বলল, বোর্ড পর্ষদ তো একই, তারা কি বলল, স্কুল সার্ভিস কমিশন কি বলল, স্টেট কি বলল, এবং যে সমস্ত চাকরি প্রার্থী, একটা এসএলপি হয়েছে চাকরি প্রার্থীদের, তো সেই চাকরি প্রার্থীরা কি বলল। তো মোটামুটি 4টে এসএলপির 4টে কাউন্সিল ডেফিনেটলি থাকবে। এখন 4টে কাউন্সিল কি মার্জ করে তারা একসঙ্গে সাবমিশন করে, নাকি আলাদা আলাদা সাবমিশন করে, নাকি আলাদা আলাদাভাবে আর্গুমেন্ট করে, এবং তাদের অপোনেন্ট যারা রয়েছে পিটিশনার, তো সেক্ষেত্রে পিটিশনাররা তো অলরেডি ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন, তো এখন পিটিশনাররা কি বলে। তো মূলত যে পয়েন্টগুলো এখানে উঠে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস ডেফিনেটলি এই পয়েন্টটা থাকবে। এছাড়া মেনটেনেবিলিটি, অর্থাৎ মামলাটার মেনটেনেবিলিটি আছে কিনা, এই পয়েন্টটাও ডেফিনেটলি তোলা হবে। এছাড়াও যারা অভিযুক্ত প্রার্থী রয়েছেন তারা তো ডেফিনেটলি বিভিন্ন 65B এগুলো তুলবেন, তো সেগুলো পরের ব্যাপার। বা যারা অভিযুক্ত প্রার্থী নেই তারা তো বেশি করে যেটা তুলবেন সেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস, ল ভায়োলেশন, তাদের ল, এবং আর্টিকেল 21 অর্থাৎ জীবনের যে অধিকারটা তাদের খর্ব হচ্ছে এক্ষেত্রে। তো বিভিন্ন বিষয় তারা ডেফিনেটলি তুলে ধরবেন তাদের আইনজীবীরা। তো এখন দেখার বিষয় এই পুরো ম্যাটারটা কি হয়, আলটিমেটলি ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে সেটা কি স্টে হয় না স্টে হয় না, এটাই কিন্তু দেখার বিষয়। তো যাই হোক না কেন, ভিডিওতে আমি কিন্তু কালকে পুরো ম্যাটারটা কিন্তু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে হিয়ারিংয়ে আলটিমেটলি কি উঠে এলো, এবং মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় প্রাইমা ফেসি অবজারভেশন কি জানালো বা কি অর্ডার দিল, তিনি কি ইন্টারিম রিলিফ দিলেন প্রার্থীদেরকে, নাকি তিনি এই যে ডিভিশন বেঞ্চের অর্ডার সেটাকেই বজায় রাখলেন। তো পরবর্তী ক্ষেত্রে এই ম্যাটারটা দেখা যাবে। আপাতত ক্ষেত্রে এতটুকুই আপডেট ছিল, সেটুকু আপনাদের সাথে প্রোভাইড করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।